আজকে আগের মতোই নির্বিকার থাকতে দেখে কথার ভীষণ কষ্ট লাগলো। তাই সে ধীর পায়ে আয়াজের সামনে এসে দাঁড়ালো। কথাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে আজ তার মুখ ঘুরিয়ে অন্য দিকে নিল। আজের এমন কাজে কথা ফুস করে একটা নিঃশ্বাস নিল। কথা তার পায়ের আঙুলে ভর দিয়ে কিছুটা উঁচু হলো। এবার আজ যেদিকে তাকিয়ে আছে কথা তার মুখটা সেদিকেই নিয়ে আয়াজের মুখোমুখি হলো। কথার এমন কাজ দেখে আজ এবার অন্যদিকে মুখ ঘুরালো। কথা এবার আজ যেদিকে মুখ করেছে সেদিকে কথা ও মুখ এগিয়ে নিল। কিন্তু আজ আবারও মুখ অন্য দিকে ঘুরালো। এভাবে বেশ কিছুক্ষণ করার পর কথার এবার বেশ রাগ লাগলো। আরে এই লোকটা কি বাচ্চা নাকি? কিভাবে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রেখেছে? আরে বাবা, আমার দিকে না তাকালে আমি আমার ইশারা তাকে বোঝাবো কিভাবে? সে কি জানে না আমি কথা বলতে পারি না? উফ! কথা মনে মনে ভাবল শেষবার এমন করবে। এবার যদি আজ মুখ ফিরিয়ে নেয় তাহলে সেও আজকে বুঝিয়ে দিবে কথা কি জিনিস। কথা আবারও আজের দিকে মুখোমুখি হলো আর আজ সববারের মতো এবারও রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নিল। কথা এবার নিজের রাগ সামলাতে না পেরে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলল। কথা এবার আয়াজের পায়ের উপর নিজের পা রেখে কিছুটা উঁচু হয়ে তার ডান হাতের মুঠোয় আয়াজের চুল থেকে এক মুঠো চুল নিজের হাতের মুঠোয় নিয়ে নিল এবং জোরে টানতে লাগল। কথার এমন হুট করে করা আক্রমণের জন্য আজ মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতেও পারেনি কথা এমন করবে। আরে আরে কি করছো? আল্লাহ, আমার চুল! ময়না বউ, আমার চুলটা ছেড়ে দেও। আরে এভাবে টানলে আমি টাকলা হয়ে যাব তো। আর এই বয়সে মাথায় টাক নিয়ে ঘুরতে চাই না। আরে ছাড়ো না। উফ! ব্যথা পাচ্ছি তো আমি। আন্ডারস্কোর 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 আজ এভাবে নানান কথা বলতে বলতে কথার হাত থেকে নিজের চুলকে বাঁচানোর প্রয়াস করে যাচ্ছিল। কিন্তু কথা কি থামার? সে ইচ্ছে মতো আয়াজের চুল টেনে যাচ্ছিল। বেচারা আয়াজের অবস্থা ছেড়ে দে মাকে দে বাঁচি। আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রায় বেশ কিছুক্ষণ পর কথা ক্লান্ত হয়ে আয়াজের চুলগুলো ছেড়ে দিল। কথা এবং আজ সমান তালে হাঁপাতে লাগলো। আজ নিজের চুলে হাত দিয়ে দেখছে তার চুলগুলো ঠিক আছে কিনা। আয়াজের কাছে তার চুলগুলো ভীষণ পছন্দের। সে ছেলে হয়েও তার চুলের বেশ যত্ন করে। আর আজ তার সেই চুলকে তার ময়না বউ সজ্ঞানে খুন করতে যাচ্ছিল। মানে ভাবা যায়। আজ বেশ রাগী চেহারা নিয়ে কথার দিকে তাকালো। কিন্তু কথাকে দেখে তার রাগ সব উড়ে পালালো। কথা তার কোমরে দুহাত রেখে রাগী মুখে আয়াজের দিকে তাকিয়ে আছে। রাগের কারণে কথার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। এখানে আমি ন্যাকা কিছু লিখিনি। তোমরা খেয়াল করলে দেখবা ফর্সা মানুষরা রাগ করলে বা লজ্জা পেলে তাদের চেহারা লাল হয়ে যায়। রাগের কারণে কথা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর চোখ গরম করে আয়াজের দিকে তাকিয়ে আছে। আজ তার সদ্য বিয়ে করা ময়না বউয়ের এমন রূপ দেখে বোকা বোকা হেসে হালকা মাথা চুলকে বলে উঠল, আমার মতো একটা মাসুম বাচ্চার দিকে এভাবে রাক্ষসীর মতো তাকিয়ে আছো কেন বউ? কথা এবার আয়াজের দিকে তেড়ে গিয়ে রাগী মুখ নিয়ে ইশারা করল। তাকাবো না তহ কি করব? হ্যাঁ, আপনি আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন কেন বারবার? মানছি আমার ভুল হয়েছে। আবরার ভাইয়ের কথা আপনার সামনে নেওয়া উচিত হয়নি। আপনার সামনে কেন? নিজের মনে ও আনা উচিত না। যেভাবেই হোক না কেন, আমাদের এখন বিয়ে হয়েছে। আপনি বা আমি না মানলেও আমরা এখন স্বামী স্ত্রী। আর সেখানে যদি আমার মনে আপনি ছাড়া অন্য কারো বসবাস থাকে তাহলে সেটা আমার জন্য ঘোর পাপ হবে। আমি জানি তা, কিন্তু আমাকে তহ একটু সময় দিতে হবে। আমার এতদিনের সাজানো স্বপ্ন আজ নিমিষে ভেঙে গেল। সেই সব কাটানোর সময় প্রয়োজন আমার। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আপনি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আমার জন্য নিষিদ্ধ। না আমার জীবনে থাকবে না আমার মনে। কিন্তু সব কিছু গুছানোর জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন। আমার বিশ্বাস আপনি সেই সময়টা আমাকে দিবেন। ইশারাগুলো করেই কথা মাথা নিচু করে ফেলল। আজ এতক্ষণ মনোযোগ দিয়ে কথার ইশারা বোঝার চেষ্টা করে গেছে। অবশ্য সে কথার সকল ইশারায় বলা কথাগুলো বুঝতেও পেরেছে। তার মনটা এই ভেবে নেচে উঠছে যে সে ভেবেছিল কথা তার বয়সের অনুযায়ী ততটা বুঝদার হবে না। হয়তো কথা আবেগের বশে বিয়েটা করেছে, আর এই জন্য তাদের সম্পর্কে ফাটল ধরবে। কিন্তু আজ কথার ইশারায় বুঝানো উক্তিগুলো বুঝতে পেরে আয়াজের মন থেকে এক বড় বোঝা সরে গেল। আর মনে মনে প্রশান্তি অনুভব করল এই ভেবে যে তার ময়না বউ বেশ বুঝদার। আজ ধীর পায়ে কথার সামনে এসে তার দুহাত দিয়ে কথা মুখটা আগলে উঁচু করল। কথা আয়াজের চোখের দিকে তাকালো।
আজ কথার চোখের দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে ধীর আওয়াজে বলে উঠল, আমাকে দেখলে কি এতটাই নিষ্ঠুর মনে হয় ময়না বউ? নাকি বোকা মনে হয় যে আমি কিছু বুঝব না? আমি জানি আমাদের বিয়েটা সাধারণ বিয়ের মতো হয়নি। আমি জানি তোমার জীবনে কিছু অতীত ছিল। সেই অতীত ভুলে যাওয়া তোমার পক্ষে এতটাও সহজীকরণ নয়। আমি জানি তোমার সময় লাগবে সব কিছু মেনে নিতে। আর আমি তোমাকে সেই সময় দিব। নিজেকে গুছাতে, আমাদের সম্পর্কটা গুছাতে তোমার যত সময় প্রয়োজন হয় আমি দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু কিন্তু অপেক্ষার প্রহরটা দীর্ঘ করো না। না হলে আমি ওই অপেক্ষার দহনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আজ এবার নিজের কপালটা কথার কপালে লাগিয়ে নরম আওয়াজে বলে উঠল, তুমি যেমন আজ আমাকে কথা দিলে তোমার জীবনে এবং মনে আমি ছাড়া পর পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তেমনি আমিও আজ তোমাকে কথা দিলাম এই আজ খানের জীবনে, মনে এবং শরীরে মাহদিবা খান কথা ব্যতীত অন্য মেয়ের প্রবেশ এবং ছোঁয়া নিষিদ্ধ। আন্ডারস্কোর 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 আজ কথার থেকে দূরে সরে আসে। কথা যেন সেখানেই জমে আছে। আজের বলা প্রতিটা কথা, কথার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। কথা শুধু এতটুকু বুঝতে পেরেছে, আজ থেকে তার একটা ছায়া হলো, একটা ঢাল হলো, একটা নিজের মানুষ হলো, যার সামনে কথা একটা খেলা বইয়ের মতো থাকতে পারবে। পরক্ষণ এই কথা ভেবে উঠে, আচ্ছা আজের জন্য এত তাড়াতাড়ি এত অনুভূতি কিভাবে জন্মালো আমার মনে? কেন এমন মনে হচ্ছে উনি আমার ভীষণ আপন কেউ? আচ্ছা এটা কি পবিত্র বন্ধনের শক্তি, নাকি অন্য কিছু? কথা নিজের ভাবনার মাঝেই অনুভব করলো সে হাওয়ায় ভাসছে। কথা কিছুটা ভয় পেল। আর তখনই সে বুঝতে পারল আজ তাকে কোলে উঠিয়ে নিয়েছে। আজ হুট করে কথাকে কোলে নেওয়ার কারণে কথা কিছুটা হোঁচটচিয়ে যায়। পড়ে যাওয়ার ভয় আয়াজের বুকের কাছের টি শার্টটা খামচে ধরে। কথা ভীত চোখে আয়াজের পানে তাকায়। আর আজ মুখে দুষ্ট হাসি টেনে আগে থেকেই কথার দিকে তাকিয়ে থাকে। আয়াজের এখন চাহনি দেখে কথার হার্টবিট বেশ বেড়ে যায়। কথা কাঁপা কাঁপা হাত নিয়ে আয়াজকে ইশারা করে, আমাকে এভাবে কোলে নেওয়ার কারণটা কি? আপনি কিন্তু বলেছেন আপনি আমাকে সময় দিবেন। তাহলে এখন? কথার ইশারা মাঝপথেই থামিয়ে দিয়ে আজ বেশ রসালো ভাবে বলে উঠল, আরে ময়না বউ, তোমার চিন্তা ভাবনা কত অ্যাডভান্স! তোমার উপর দিয়ে সারাদিন কত ধকল গেল। তাই তো আমি ভেবেছিলাম তোমাকে কোলে করে ঘরে নিয়ে যাই। যদি হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে গেলে তোমার পায়ে ব্যথা হয়। কিন্তু তুমি তো দেখছি মহান মহান জিনিসগুলো ভেবে নিয়েছ। অবশ্য তুমি চাইলে আমি কি? আয়াজের কথার মাঝপথে কথা নিজের হাত দিয়ে আয়াজের মুখ চেপে ধরল। আর মাথা নাড়িয়ে বুঝালো আর কিছু না বলতে। আজ বুঝতে পারল তার ময়না বউটা লজ্জা পাচ্ছে। তাই সে তার ময়না বউকে আর না খাটিয়ে কোলে করে চলল ঘরের উদ্দেশ্যে। আরিয়ান কানাডায় পা রেখেছে 2 ঘন্টা হলো। কানাডায় থাকার জন্য আরিয়ান সব আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। আরিয়ান তার হসপিটাল থেকে 10 মিনিটের দূরত্বে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। কানাডায় এখন সকাল 8টা, বাংলাদেশ এখন রাত 10টা। আরিয়ান এখন তার অ্যাপার্টমেন্টের বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। কানাডায় এখন গরমকাল চলছে, কিন্তু তাতেও কানাডার আবহাওয়া বেশ ঠান্ডা। আরিয়ানের গায়ে মোটা জ্যাকেট পরিধান করে বারান্দায় দাঁড়িয়ে আছে। এখানে আসার পর আরিয়ান তার বন্ধ মোবাইল চালু করেনি। জমিদার বাড়ির কাউকে ফোন করে জানায় সে তার গন্তব্যে পৌঁছেছে। কেন জানি না, তার কিছুদিন নিজেকে সব কিছু থেকে দূরে রাখতে মন চাচ্ছে। হয়তো নিজেকে গুছিয়ে নেওয়ার কোনো প্রয়াস করছে। কিন্তু যতই নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুক, দিনশেষে কথার ভাবনা তাকে পুরোপুরি ভেঙে দেয়। আরিয়ান মনে মন ভাবছে, আচ্ছা এতক্ষণে তো কথার বিয়ে হয়ে গিয়েছে তাই না? তাও আবার আবরারের সাথে। শেষ পর্যন্ত আবরার জিতে গেল। আর কথা পেয়ে গেল তার ভালোবাসার মানুষ। কিন্তু আমি কি পেলাম? এত বছরের পুষিয়ে রাখার ভালোবাসার বিনিময়ে কি পেলাম? এক আকাশ পরিমাণ যন্ত্রণা। আচ্ছা আমার ভালোবাসা পূর্ণতা পেয়ে গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আরিয়ান এসব ভাবতে ভাবতে আপন মনে গান ধরল, সুন্দর সুন্দর ও হাসিনা বাড়ি সুন্দর সুন্দর মেইন টুকুন লাগা ইউএস ন্যাশে মেইন বিন পিয়ে বেহকা ও একদিন ইউসফুলা ডাঙ্গা মেইন ইউএস নিসান মিতা ডাঙ্গা মেইন না চাহাঙ্গা মেইন ইউএসএস প্যাকঠারকো যা ইউস বাতাদে। জমিদার বাড়ি। আবরার বসে আছে তার বারান্দার সোফায়। ঘুম নেই আজ তার চোখে। ভেবে চলছে এক অগোছালো ভাবনা। এতদিন আজের চোখে সে খারাপ ছিল। আজ কথার চোখে ও সে নিচু ব্যক্তি হিসেবে পরিচয় পেল। এইরকম তো চেয়েছিল সে।
আচ্ছা, সে যেই খেলা খেলতে যাচ্ছে তাতে আর কত সময় লাগবে? সে পারবে কি সবকিছু গুছিয়ে উঠতে? আন্ডারস্কোর নিজের এক সময়ের প্রাণপ্রিয় বন্ধুর চোখে ঘৃণা, যে তাকে পাগলের মতো ভালোবাসত, তার চোখে অভিমান দেখে আবরার কি শান্তিতে থাকতে পারে? তার কি বুক পুড়ে না? নাকি সে মানুষ না? কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে আজ সে নিরুপায়। সে আজ চাইলেও সব ঠিক করতে পারবে না। এতে যে বেশ সময় লাগবে। এত সময় কি তার হাতে আছে? আন্ডারস্কোর আবরার এত সব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। সোফা থেকে উঠে চলে গেল ঘরে। ঘরে যেয়ে দেখতে পেল তার প্রাণটা বেশ আরামে ঘুমাচ্ছে। আবরার ধীর পায়ে হেঁটে খাটে শুয়ে পড়ল এবং নুপুরের মাথাটা নিজের বুকে চেপে ধরল। এই একটা মানুষের মুখ দেখলে আবরারের সকল চিন্তা দূর হয়ে যায়। আবরার মনে মনে আরো কিছু ভেবে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নুপুরকে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করল। অন্যদিকে আজ কথাকে নিজে হাতে ভাত খাইয়ে দিচ্ছে। আর কথা বাধ্য মেয়ের মতো খেয়ে যাচ্ছে। আরিয়ানের পর আজ জীবনের প্রথম অন্য কারো হাতে তৃপ্তি সহকারে কথা খাচ্ছে। তখন আজ কথাকে রুমে নিয়ে আসার পর কথাকে বলল, এইসব ভারী কাপড় ছেড়ে অন্য কিছু পরে আসো। কথা আজের কথা শুনে অবাক হয়ে ইশারা করল, অন্য কিছু পরব? কি পরব? আমি তো কোনে জামা কাপড় আনিনি। আজ কথার ইশারা বুঝতে পেরে কোনো প্রত্যুত্তর না করে কথার হাত ধরে নিয়ে গেল আলমিরার দিকে। আজ আলমিরা খুলতেই কথার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আলমিরার 6 থাকের মধ্যে 4 থাকই কথার পরিধানের জন্য বিভিন্ন রকম শাড়ি, থ্রি পিস, চুড়িদার। কথা অবাক হয়ে সবগুলো দেখছে। আলমিরার 2 থাক ভর্তি শুধু শাড়ি আর শাড়ি। তাতা, জামদানি, সিল্ক সহ নানা ধরনের নানা রঙের শাড়ির বাহার। কথা অবাক হয়ে আজের দিকে তাকালো। এগুলো আজ আগেই কিনে রেখেছিল। কিন্তু কেন? সে কি আগে থেকে সব জানত? কথা কিছুই বুঝতে পারছে না। আজ কথার চাহনি বুঝতে পেরে মুচকি হেসে বলল, এখন কেন কিছু জিজ্ঞেস করো না ময়না বউ? সময় সুযোগ বুঝে আমি নিজেই তোমাকে সব বলবো। এখন একটা খয়েরি রঙের সুতির শাড়ি ধরিয়ে দিয়ে এটা গিয়ে পরে আসো। কথা ও বাধ্য মেয়ের মতো আয়াজের কথা অনুযায়ী শাড়িটা পরে আসলো। কথা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল আজ ভাতের থালা নিয়ে আগে থেকেই খাটে বসে আছে। কথা আজের সামনে যেতেই আজ নিজ উদ্যোগে কথাকে খাইয়ে দেয়। কথা প্রথমে না করেছিল, কিন্তু আজের ধমক খেয়ে আর কিছু বলতে পারল না। খাবার শেষে আজ এবং কথা এক বিছানায় শুয়ে আছে। কথা এমন ভাবে শুয়ে আছে যেন সে একটা রোবট। এভাবে এক বিছানায় কোনো পুরুষের সাথে শুতে কথার কেমন যেন লাগছিল। যতই আজ তার বিয়ে করা স্বামী হোক, তবুও কথার এসব ভাবনার মাঝে আজ কথার বাহু ধরে টান দিয়ে কথার মাথা তার বুকে নিয়ে আসে। আর আলতে করে জড়িয়ে ধরে। কথা কিছু ইশারা করতে নিবে তার আগে আজ কথাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে নরম গলায় শুধালো, তোমার যত সময় প্রয়োজন হয় তুমি নিও ময়না বউ। শুধু আমার একটাই অনুরোধ, রাতে আমার এই বুকটা যেন তোমার ছোঁয়া পায়। দয়া করে আমার এই আবদারটা রাখো। আজ প্রায় অনেক বছর ধরে ঠিক মতো ঘুমোতে পারিনি আমি। আমাকে এমন ভাবে তোমার সাথে জড়িয়ে নাও যেন আজকের মতো প্রশান্তির ঘুম আমার জীবনে বারবার আসে। প্লিজ ময়না বউ। আজের কথা শুনে কথার মনে কিছু একটা হলো। কোথাও নিচ থেকে আলতো হাতে আয়াজকে জড়িয়ে ধরে তার মাথাটা আয়াজের বুকে এলিয়ে দিল। আয়াজ কথার এখন কাজে মুচকি হেসে কথাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। কথা ও কিছুক্ষণ পর আয়াজের সাথে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে বদ্ধ অন্ধকার ঘরে একজন মাঝ বয়সী লোক দোলন চেয়ারে দুলতে দুলতে কণ্ঠে প্রতিশোধের আগুন নিয়ে বলে উঠল, আজ এবং আবরার, আমি আবার আসছি তোদের জীবনে তাণ্ডব চালাতে। এবার তোদের নিঃস্ব বানিয়ে আমি আমার প্রতিশোধ পূরণ করব। নতুন সকাল, নতুন সূচনা। চোখের উপর সূর্যের কিরণ পড়তেই কথা চোখ মুখ কুঁচকে নিল। হামি দিয়ে আলমোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসল। কথা চোখ পিটপিট করে খুলে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। নতুন জায়গা দেখে কথা বেশ খবরে গেল। পর মুহূর্তেই মনে পড়ল কালকের সকল ঘটনা। মনে পড়ে গেল আবরারের করা ছলনার কথা, আয়াজের সাথে অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা, কথার প্রতি অবিচারের বিরুদ্ধে আয়াজের করা প্রতিবাদের কথা। আর আর কাল রাতে আয়াজের সাথে সুন্দর মুহূর্তগুলোর কথা। এগুলো মনে পড়তেই কথা একটা দীর্ঘশ্বাস ফেলল। আর বিছানার দিকে তাকাতেই দেখতে পেল আয়াজ সেখানে নেই। আয়াজের অনুপস্থিতির কারণে কথা ভ্রু কুঁচকাল। আর মনে মনে ভাবল, লোকটা গেল কোথায়?
পর মুহূর্তে কথার সময় দেখার জন্য সামনের দেয়ালে টাঙানো ঘড়ির পানে তাকালো। কথা দেখতে পেল ঘড়ি তাকে জানান দিচ্ছে এখন সকাল 10টা বাজে। এমা, এখন যে সকাল 10টা বাজে, আর আমি এখনো পড়ে পড়ে ঘুমুচ্ছিলাম। তিনি আজ কি ভাববে আমার সম্পর্কে? আমি কুম্ভকর্ণের মতো ঘুমাই। আগে কখনো ঘুম থেকে উঠতে আমার এত দেরি হয়নি। প্রতিদিন ফজরের সময় আমার ঘুম ভেঙে যেত। এরপর ফজরের নামাজ পড়ে নিজের ক্যানভাস নিয়ে বসে যেতাম। কিন্তু আজ এত দেরি করে উঠলাম কিভাবে? ধুর, এত ভেবে কাজ নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই, দেখি উনি কোথায় আছে। এই বলে কথা আলমিরা থেকে একটা লাল রঙের সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। জমিদার বাড়ি, এমন একটা পাগল মেয়েকে কি করে বিয়ে করতে পারলো আবরার? জমিদার বাড়ির প্রথা অনুযায়ী নতুন বউকে বিয়ের পরের দিন বাড়ির সকলের জন্য পায়েস রান্না করতে হবে। সেই অনুযায়ী নূপুর পায়েস রাধার আদেশ দিয়েছেন বাড়ির বড় গিন্নি রাইমা খান। কিন্তু নূপুর রান্না করতে গিয়ে রান্নাঘরের অবস্থা পুরো বেহাল করে দিয়েছে। আগুন দেখে নূপুর অস্বাভাবিক আচরণ শুরু করে দিয়েছে। রান্নাঘরের প্রতিটা জিনিস ভাঙা শুরু করে দিয়েছে। সেই সময় রান্নাঘরে জমিদার বাড়ির সকলে প্রবেশ করে। সবার সাথে আবরারও প্রবেশ করে। আবরার নূপুরের এখন অবস্থা দেখে ছুটে যায় নূপুরের কাছে। আবরার নূপুরকে জড়িয়ে ধরতেই নূপুর ভয়ার্ত মুখ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠে, ওরা আবার আমার শরীর আগুন লাগিয়ে দিবে জমিদার সাহেব। আবার আমাকে সেই যন্ত্রণা দিবে। আমি যে শুইতে পারবো না। আমাকে নিয়ে যান এখান থেকে। জোরে চিৎকার করে, নিয়ে যান এখান থেকে আমাকে। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। ওরা আবার আমাকে। এই বলতে বলতে নূপুরের নিজের সমস্ত ভর আবরারের উপর ছেড়ে দিল। আবরার বুঝতে পারল নূপুর জ্ঞান হারিয়েছে। আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে নূপুরকে কোলে করে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। আর পিছনে রেখে গেল অবাক কতগুলো মুখ। জমিদার বাড়ির সকলে বেশ অবাক হয়ে এতক্ষণ নূপুরের আচরণ দেখছিল। জাফর আলী খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, কে নূপুরকে রান্নাঘরে আসতে বলেছে? জাফর আলী খানের কথা শুনে সকলেই থমথমে মুখ করে দাঁড়িয়ে রইল। জাফর আলী খান সকলের এমন নিস্তব্ধতায় এবার বেশ তেজি কণ্ঠে সকলের উদ্দেশ্য শুধালেন, আমি কিছু জিজ্ঞেস করছি, কে নূপুরকে রান্নাঘরে আসতে বলেছে? জাফর আলী খানের এমন হুঙ্কারে রাইমা খান মিনমিন করে বলে উঠল, আমি বলেছিলাম বাবা। কেন? গম্ভীর কণ্ঠ। জমিদার বাড়ির নিয়ম অনুযায়ী নূপুরের আজ পায়েস রান্না করার কথা ছিল। তাই তো আমি। জাফর আলী খান রাইমা খানের কথা শেষ করতে না দিয়ে রওশন আলী খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ বলে উঠলেন, রওশন। রওশন আলী খান জাফর আলী খানের গম্ভীর কণ্ঠ শুনে মাথা নিচু করে জবাব দিলেন, জি বাবা। এই জমিদার বাড়ির সকল কর্তৃত্ব কি তুমি তোমার বউকে দিয়ে দিয়েছ? আজকাল তো দেখছি এই জমিদার বাড়িতে যা হচ্ছে সব তোমার বউয়ের মতামতে হচ্ছে। তাহলে আমার মূল্যটা কোথায়? একটা কথা কান খুলে শুনে রাখো রওশন, আজ সকলের মাঝে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। একটু থেমে, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছ দেখে এই ভেবে বসো না তুমি সব কিছু জয় করে ফেলেছ। আমি কিন্তু আজও তোমার এই কাজের সম্মতি প্রকাশ করিনি। তোমার এই জঘন্য কাজের জন্য আমি তোমাকে আজও ক্ষমা করিনি। তাই এই জমিদার বাড়িতে আমি তোমাকে এবং তোমার বউকে যতটুকু অধিকার দিব তাই তোমরা আঁকড়ে ধরবে। আর বাড়িয়ে যদি কিছু করতে যাও তাহলে জমিদার বাড়ির সদর দরজা তোমার এবং তোমার বউয়ের জন্য সর্বদাই খোলা আছে। আশা করি আমার কথা তোমরা জনেই বুঝতে পেরেছ। জাফর আলী খান কথাগুলো বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালেন না। জাফর আলী খানের রান্নাঘর থেকে প্রস্থানের সাথে সাথে সকল সদস্য সেখানে থেকে চলে যায়। শুধু থেকে যায় রাইমা খান, আফসানা খান এবং রওশন আলী খান। রওশন আলী খান রাগী চেহারা নিয়ে রাইমা আলী খানের দিকে তেড়ে যায়। রওশন আলী খান রাইমা খানের এক বাহু শক্ত করে ধরে হিসাহিসিয়ে বলে উঠল, নিজের সীমা অতিক্রম করিস না। যদি ভেবে থাকিস সেই 30 বছর আগের আমি এখনও তেমনই আছি, তাহলে খুব ভুল ভাবছিস। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এত সহজে তোকে ছেড়ে দিব না। এখন শুধু সময়ের অপেক্ষা। তোদের রাইমা ও আফসানা খানের দিকে তাকিয়ে, আর তোদের বাপের অন্তিম সময় ঘনিয়ে আসছে। আমার দুই ছেলের হাতেই এবার তোদের বিনাশ হবে, দেখে নিস। রওশন আলী খান কথাগুলো বলে সেখানে থেকে প্রস্থান করেন। কি রে আপু, দুলাভাই তোকে এত এত কথা শুনিয়ে গেল আর তুই মুখ বুজে সব সহ্য করে নিলি।
আফসানা খানের কথায় রাইমা খান শয়তানি হাসি হেসে বলে উঠেন, সবসময় তর্ক করে জেতা যায় না, মাঝে মাঝে চুপ থেকে কৌশলের সব কাজ আদায় করে নিতে হয়। আবরার নূপুরকে নিয়ে তার ঘরে নিয়ে এসে নূপুরকে খাটে শুয়ে দেয় এবং নূপুরের হাতটা শক্ত করে ধরে রেখে নূপুরের পাশে বসে পড়ে। আবরার একখানে নূপুরের দিকে তাকিয়ে মনে মনে ভেবে ওঠে, আর কিছুটা দিন সহ্য কর প্রাণ, বোমার উপর করা সকল অন্যায়ের হিসেব আমি ওদের এক এক করে বুঝিয়ে দিব। কিন্তু ততদিন যে আমাকে এই মিথ্যে নাটকটা বজায় রাখতে হবে। কথা পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। পরনে তার লাল রঙের সুতির শাড়ি বাঙ্গালিয়া নায়ের পরা, হাতে লাল কাচের চুড়ি। আজ আগে থেকেই ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ মেয়েদের জিনিস দিয়ে ভরে রেখেছে। কথা চুড়ির ড্রয়ার খুলতেই তার চোখ কপালে উঠে যায়। এত এত রঙে বেরঙের কাচের চুড়ি দেখে মনে হচ্ছিল আজ পুরো চুড়ির দোকান তুলে নিয়ে এসেছে। কথা সেখানে থেকে হাত মুঠো মুঠো লাল কাচের চুড়ি পড়ল, কানে ছোট্ট লাল রঙের ঝুমকো। কথা সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতেই বেশ চমকে যায়, কারণ তার সামনে বৃষ্টি, মাহিবা, সাহিল, ইমন, আহান এবং ইতি দাঁড়িয়ে আছে। কথা তার ভাই বোনদের এখানে দেখে বেশ আবেগপ্রবণ হয়ে যায়। সে ছুটে চলে যায় তার ভাই বোনের দিকে। কথা একে একে তার সকল ভাই বোনদের জড়িয়ে ধরে। কথা এবার আহানের উদ্দেশ্য ইশারা করল, তোমরা কখন আসলে ভাইয়া? আহান কথার গাল টেনে দিয়ে বলল, আমরা তো এসেছিলাম সেই সকাল 8টার দিকে। কালকে রাতেই আজ আমাদের ফোন করে বলে দিয়েছিল আজ যেন আমরা আসি। ও, কিন্তু উনি যে আমাকে কিছুই বলল না। আর তোমরা সেই 8টা বাজে আসলে আমাকে ডাকনি কেন? ইশারা করে। ইতি আহানের পাশে দাঁড়িয়ে দুষ্টু হেসে কথাকে বলল, তোমার স্বামী আমাদের বলে গিয়েছিল আমরা যেন তার বাচ্চা বউকে ঘুম থেকে না তুলি। তার বাচ্চা বউ যতক্ষণ ঘুমাতে চায় আমরা যেন তাকে ততক্ষণ ঘুমুতে দেই। আহারে কত তোরই কপাল, কি জামাই পেয়েছিস! এমন জামাই কই পাওয়া যায় রে, যে তুই 7 সকালে উঠে যেতিস, সেই তুই আজ 10টা পর্যন্ত ঘুমালি। ব্যাপারটা কি রে? বৃষ্টি। কথা বৃষ্টি এবং ইতির এখন কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আহান এবার ইতি এবং বৃষ্টিকে মিছি মিছি বকা দিয়ে উঠল, এই তোরা থামবি কি? কখন থেকে আমার বোনটার পিছনে পড়ে আছিস? আহানের ধমকে ইতি এবং বৃষ্টি চুপ হয়ে যায়। কথা এবার আহানের দিকে তাকিয়ে ইশারা করল, বাড়ির সবার কি খবর ভাইয়া? দাদু ঠিক আছে তো? কথার ইশারা বুঝতে পেরে উপস্থিত সকলের মুখটা মলিন হয়ে গেল। তবুও আহান মিছে হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ ঠিক আছে। আর তুই এত ওই বাড়ির কথা ভাবিস না তো। এখন থেকে এটাই তোর বাড়ি। আর আমি আজকে যতটুকু চিনতে পেরেছি তাতে মনে হয়েছে আজই একমাত্র ব্যক্তি যার কাছে তুই ভালো থাকবি। হ্যাঁ ঠিক বলেছ। দেখলে না কাল সকলের সামনে কিভাবে কথার প্রতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করল। আমারও এটাই মনে হচ্ছে। কথার গালে হাত দিয়ে, তুমি তোমার জীবনের সব থেকে মূল্যবান কিছু পেয়ে গেছো কথা। এটাকে সব সময় আঁকড়ে ধরে রেখো। মনে রেখো, আজই এখন থেকে তোমার সব। তাই সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ইতি। কথা ইতির স্নেহ মাখা কথা শুনে মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় জানায়। সকলের কথার মাঝেই সেখানে এরশাদের আগমন ঘটে। হাতে তার অনেকগুলো শপিং ব্যাগ। কথা অবাক হয়ে এরশাদকে ইশারা করে, এতগুলো শপিং ব্যাগ কার ভাইয়া? আর উনি কোথায়? এরশাদ কথার ইশারা করা দেখে বোকা বোকা চোখে তাকিয়ে থাকে। এরশাদ তোহ সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে না। আহান এরশাদের ব্যাপারটা ধরতে পেরে মৃদু হেসে এরশাদকে বলে, কথা জিজ্ঞেস করছে আপনার হাতে এগুলো কিসের ব্যাগ? আর আজ কোথায়? আহানের কথা শুনে এরশাদ হাসিমুখে এই কথার উদ্দেশ্যে বলে ওঠে, ভাবি এগুলো ভাই পাঠিয়েছে। আজ তোহ আপনাদের বউ ভাতের অনুষ্ঠান হবে। শহরের সকল নামি দামি ব্যবসায়ী ও নেতারা আসবে। অনুষ্ঠানটা সন্ধ্যায় হবে। তাই ভাই আপনার জন্য অনুষ্ঠানের পরনের সকল জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। আর তার সাথে আপনাদের জন্যও পাঠিয়েছেন। আহানদের উদ্দেশ্য করে, আর ভাইও বলেছেন আপনাদের সকলকে এগুলোই পড়তে হবে। আর ভাবি, ভাই কার্যালয় গিয়েছে কিছু কাজে। তাই ভাইয়ের আসতে একটু দেরি হবে। ভাই আপনাকে ঠিক মতো খাবার খেতে বলেছে। আমি তাহলে এবার আসি ভাবি। ওইদিকে অনেক কাজ পড়ে আছে। কথাগুলো বলে এরশাদ তার হাতে থাকা শপিং ব্যাগগুলো সোফায় রেখে সেখানে থেকে চলে গেল। তখনই সেখানে একজন মেয়ে সার্ভেন্ট এসে কথার উদ্দেশ্যে বলে উঠল, ম্যাম, স্যার বলেছিল আপনি ঘুম থেকে উঠলে যেন আপনাকে ব্রেকফাস্ট দিই। ব্রেকফাস্ট তৈরি আছে, আপনি আসুন।
সার্ভেন্ট চলে যেতেই কথা সকলের উদ্দেশ্যে ইশারা করল, তোমরাও চলো। এই না না আপু, আমার পেটে একদমই জায়গা নেই। আসার পর থেকে একটার পর একটা জিনিস খেয়ে যাচ্ছি। আমাদের দুলাভাই যে এত উদার মনের মানুষ, তাদের শালা শালিদের কত যত্ন করে। সাহিল: হ্যাঁ আপু, সাহিল একদম ঠিক বলেছে। তুমি যাও, আমাদের পেট পুরো ভরা। আয়াহ কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে উঠল, তুই গিয়ে খেয়ে আয় বুনু, আমরা এখানে বসছি। অগত্যা আর কি করার। কথা একাই সকালের নাস্তা করতে গেল আদিত্যপুর গণকবরস্থান। আজ এসেছে তার মা এবং দাদুর সাথে দেখা করতে। সকাল সকাল কার্যালয়ে কিছু কাজ পড়ে যাওয়ায় আজের সেখানে যেতে হয়। কিছুক্ষণ আগে কাজ শেষ হওয়ার পর আজ কবরস্থানে এসেছে। আজ তার মা এবং দাদুর কবর জিয়ারত করে মাত্র গাড়িতে উঠে বসলো আর তখনই আজের ফোনটা বেজে ওঠে। আজ মুখের সামনে ফোন ধরতেই ফোনের স্ক্রিনে ভেসে থাকা ফোনদাতার নাম দেখে মুচকি হাসল। আজ ফোন ধরে বলে উঠল, আজ সূর্য কোণ থেকে উঠল? তুই আজ নিজ থেকে আমাকে ফোন করেছিস যে? ওপাশের ব্যক্তিটা মৃদু ধমক বলে উঠল, চুপ থাক শালা। এদিকে আমি চিন্তায় মরছি আর সে মশকরা করছে। আজ আগের ভঙ্গিতেই বলে উঠল, ওলে বাবা তাই নাকি? তুই আবার চিন্তাও করিস? কিন্তু তোর চিন্তার কারণটা তো আমি খুঁজে পেলাম না। এখন তোর সাথে বউ আছে, তাহলে চিন্তা কিসের? আজের কথা শুনে ওপাশের ব্যক্তি আজকে মৃদু ধমকে বলে উঠল, আজের বাচ্চা, মশকরা বন্ধ কর। আজ যে তোর রিসেপশনে ওই নাটের গুরুটা আসবে তা মনে আছে নাকি? বিয়ে করে সব ভুলে গেছিস? তোর মতো কি আমি বউ পাগল নাকি রে? হ্যাঁ, যে বিয়ে করলে বউয়ের কারণে সব ভুলে যাব। আর তুই এত চিন্তা করছিস কেন? আমি আছি তো। আজ হে সাত তোহ ডারনে কি কে আহে বাত। তুই চিল কর, বাকিটা আমি সামলে নিব। হ্যাঁ, আমার জানা আছে তুই কি সামলাবি। ভাই যা করার আমাদের কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এত নাটক আর ভালো লাগছে না। আমি ক্লান্ত এই নাটক করতে করতে। আমি বুঝি বেশ উপভোগ করছি এসব কিছু। আর শালা শুন, সব ঠিক হয়ে গেলে তোকে আমি গুনে গুনে ততগুলো ঘুষি মারব যতগুলো তুই আমাকে মেরেছিলি। শালা ওই দিনের মার আমি জীবনও ভুলবে না। ভাগ্য ভালো সেদিন আমি তোকে ধরিনি, না হলে তুইও আমার মতো 7 দিন হসপিটালে ভর্তি থাকতি। হ্যাঁ, দেখা যাবে নে তুই কি করিস। আপাতত চোখ কান খোলা রেখে আমাদের সব কাজ করতে হবে। বুঝতে পেরেছি, তুই চিন্তা করিস না। এবার এই খেলার শেষ আমাদের হাতেই হবে। এখন রাখো, বাসায় যাব আমি। আমার ময়না বউ আমার জন্য অপেক্ষা করে আছে। খুব যেমন ভাব দেখাচ্ছিস, মনে হচ্ছে দুনিয়ায় শুধু তোর একার বউ আছে। শুন, আজ তুই তোর ময়না বউ পেয়েছিস কিন্তু আমার জন্য। বুঝলি? হো ভাই, বুঝছি। এবার রাখো, মনে রাখিস দেয়ালের ও কান আছে, তাই সাবধানে সব কিছু সামলাতে হবে। রাখলাম এবার। আচ্ছা। আজ ফোনটা রেখে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালানো শুরু করে। আর তার মনে চলতে থাকে এক অজানা খেলা। আজ বাঁকা হেসে বলে ওঠে, ইউর এন্ড ইজ নিয়ার মিস্টার জামশেদ চৌধুরী। প্রিপেয়ার ইউরসেলফ, ইউর ডিস্ট্রাকশন ইজ ইনএভিটেবল। তোমার শেষ সন্নিকটে জামশেদ চৌধুরী। নিজেকে প্রস্তুত করো, তোমার ধ্বংস অনিবার্য। দুপুর 3টা। কথা সারাদিন তার ভাই বোনদের সাথে কাটিয়েছি। তারা সবাই মিলে অনেক গল্প করেছে। দুপুরের খাবারের পর সকলে গেস্ট রুমে চলে গিয়েছে কিছুটা বিশ্রাম নিতে। কথা নিজের রুমের খাটে শোয়া হয়ে বসে আছে। কোলে বালিশ রেখে গালে হাত দিয়ে একবার ঘুরি আর একবার দরজার পানে তাকাচ্ছে। কথা বুঝতে পারছে না আজ বাসায় আসতে এত দেরি করছে কেন। আজ সারাদিন খেয়েছে নাকি কথা তাও জানে না। কথা ভেবেছিল আজ দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসবে, তাই তো সে এখনো খাবার খায়নি। ভেবেছিল আজ আসলে একসাথে খাবে, কিন্তু কোথায় সেই মানুষ। কথা এভাবে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে জানে না। কথা কতক্ষণ ঘুমিয়েছে তা সে বলতে পারবে না। হঠাৎই ঘুমের মধ্যে কথার মনে হলো কেউ তাকে জড়িয়ে ধরে আছে। কথা পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করছে ঘটনাটি। আর তখনই সে দেখতে পায় আজ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আজের পূর্বে সাদা পাঞ্জাবি পায়জামা আর মুজিব কোটি। কথা বুঝতে পারল আজ বাসায় এসে ফ্রেশ না হয়ে এভাবে ঘুমিয়ে পড়েছে। কথা নিজের মাথাটা আজের বুক থেকে হালকা উঠালো। আর তখনই কথার চোখ পড়ল আজের দুটো জিনিসের উপর। প্রথমত চোখে পড়ল আজের ঘুমন্ত নিষ্পাপ মুখখানি। এরপর কথাকে যেটা আকর্ষণ করলো তা হলো আজের পুরুষালী গলার উঁচু রেখা, যেটাকে ইংরেজিতে আদম স আপেল বলা হয়। কথা আজের আদম স আপেলের দিল তাকিয়ে আছে। আজের আদম
আপেলারটা সরু এবং বেশ আকর্ষণীয়। কথার মনে হুট করে একটা অদ্ভুত ইচ্ছে উদয় হলো। কথার মনটা বারবার তাকে বলে যাচ্ছে আজের ওই আকর্ষণীয় আদম আপেলটা ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু কথা নিজের মনকে বারংবার বাধা দিচ্ছে। ছি ছি কথা, এ কেমন নির্লজ্জের মতো চিন্তা ভাবনা করছিস? লজ্জা করে না তোর? কিন্তু পর মুহূর্তেই কথা নিজের মনকে জবাব দেয়, আমার বিয়ে করা জামাই সে, তার দিকে তাকালে বা এমন কিছু ভাবলে নিশ্চয়ই পাপ হবে না। কথা এগুলো বলে নিজের মনের সাথে যুদ্ধ করছিল আর তখনই আজ ঘুমের মধ্যে নড়ে ওঠে। আয়াজের হঠাৎই নড়ে উঠায় কথা চোখ বন্ধ করে খাপটি মেরে আয়াজের বুকে পড়ে থাকে। যেন আজ বুঝতে পারে কথা ঘুমিয়ে আছে। আজ আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলেই সে দেখতে পেল তার ময়না বউটা তার বুকে ঘুমিয়ে আছে। আজ কথাকে দেখে একটা প্রশান্তির হাসি দিল। আজ ঘড়িতে তাকিয়ে দেখল এখন বিকেল 5টা বাজে। সে বাড়িতে এসেছিল 3:30 দিকে। আজ ঘরে এসেই দেখতে পেয়েছিল তার ময়না বউ খাটে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আজের কেন জানি না খুব লোভ হলো তার ময়না বউটাকে ছুঁয়ে দেখার। তাই তো সে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছিল তা ময়না বউয়ের পাশে। এরপর কথার মাথাটা তার বুকে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ল সে বুঝতে পারল না। আজ নিজের ভাবনা থেকে বের হয়ে কথাকে সাবধানতার সাথে তার বুক থেকে বালিশে শুয়ে দিল। এরপর আলমিরা থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজা আটকানোর শব্দ পেয়ে কথা চোখ খুলল। কথা এবার নিজেকে ঠিকঠাক করে চলল রান্নাঘরের উদ্দেশ্যে। কথা ভাবল আজ হয়তো অনেক ক্লান্ত, তাই তাদের দুজনের খাবারটা ঘরে নিয়ে আসবে। বেশ কিছুক্ষণ পর আজ ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। পরনে তার হালকা সবুজ রঙের টি শার্ট, সাদা ট্রাউজার। আজ তোয়ালে দিয়ে চুল মুছে বারান্দায় গিয়ে তোয়ালেটা শুকিয়ে দিয়ে এলো। আজ রুমে প্রবেশ করতেই দেখতে পেল কথা রুমের সোফার সামনে হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনের টি টেবিলের উপর খাবার রাখা। কথা আজকে দেখে ধীর পায়ে এসে গ্লাসটা আজের সামনে ধরে আস্ত হয়ে ইশারা করল, আপনার জন্য শরবত বানিয়েছি, শরবতটা খেলে হয়তো ক্লান্তি কিছুটা কমবে। আজ কথার ইশারা বুঝতে পেরে মুচকি হাসল। আজের কেন জানি না মনে হচ্ছে এইটুকু যত্নের জন্য সে কতটা ব্যাকুল ছিল এতটা বছর। তার বয়স এখন 30-এর কোঠায়। এই 30 বছর বয়সে কারো থেকে এতটা যত্ন সে পায়নি। আজ আলতো হাতে কথার থেকে গ্লাসটা নিয়ে সোফায় বসে পড়ে এক চুমুকে সমস্ত শরবত গলাধকরণ করে গ্লাসটা টেবিলে উপর রাখতেই কথা আর্স্ট হয়ে আয়াজের পাশে সোফায় এসে বসে এবং কাপা কাপা হাতে আয়াজের জন্য খাবার বেড়ে দিতে থাকে। আয়াজের সামনে আসলেই কথার সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়। এই যে এখনো কথার শরীর কাঁপছে, হয়তো এখনো সে আয়াজের সাথে সহজ হতে পারেনি। আজ এক ধ্যানে তাকিয়ে আছে কথার দিকে। আয়াজের কাছে কথাকে এখন পাক্কা গিন্নি মনে হচ্ছে। গায়ে লাল রঙের সুতির শাড়ি, দুই হাতে লাল কাচের চুড়ি, যা কথার হাত নাড়াতেই ঝুমঝুম চমকার তুলছে, যার ধ্বনি আয়াজের কাছে বেশ মিষ্টি লাগছে। কথার চুলগুলো ছেড়ে রাখা, চুলগুলো কোমর ছাড়িয়ে ফ্লোর ছুঁই ছুঁই করছে। কথাকে দেখে আয়াজের মনে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। আয়াজের মন চাচ্ছে কথাকে সারাদিন তার সামনে বসিয়ে রাখতে। সে সারাদিন তার ময়না বউয়ের দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, এতেও কি আয়াজের তৃষ্ণা মিটবে? হয়তো না। আজ কথার পানে তাকিয়ে এগুলোই ভেবে যাচ্ছিল। আজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথা কিছুটা হোঁচকিয়ে যায়। কথা তার হাত আয়াজের সামনে নিয়ে ইশারা করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? কথার ইশারায় আয়াজের হুঁশ ফিরে। আজ কথার দিকে হালকা ঝুঁকে কথার চোখের দিকে তাকিয়ে নরম কণ্ঠে শুধায়, আমি আমার 3 কবুল পরে বিয়ে করা বউয়ের দিকে তাকিয়ে আছি, তাতে তোমার কি? আজের এখন কথায় কথা বেশ লজ্জা পায়। কথা এখন লজ্জা থেকে বাঁচতে ইশারা করে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। আজ বুঝতে পারল তার ময়না বউ লজ্জা পাচ্ছে। তাই সে আপাতত তার ময়না বউকে আর লজ্জায় না ফেলে ভাতের থালাটা হাতে নিল। ভাতের থালাটা হাতে নিতেই আজের কিছু মনে হলো, আর সে কথার উদ্দেশ্য জিজ্ঞেস করল, তুমি খেয়েছ? কথা আজের কথার জবাবে মাথা দুদিকে নাড়িয়ে বুঝায় সে খায়নি। কথা খায়নি এটা বুঝতে পেরে আজ রেগে যায়। এখন বিকেল 5টা বাজে, আর তার ময়না বউ এখনও খায়নি। এটার কোনে মানে হয়? আজ কথাকে মৃদু ধমকে বলে উঠল, খাওনি কেন? এখন কয়টা বাজে তার খেয়াল আছে? এরশাদকে দিয়ে বলে পাঠাইছিলাম না যে তুমি যেন ঠিক সময় খাবার খেয়ে নাও? তাহলে খাওনি কেন?
আমার কথার অবাধ্য হওয়া কিন্তু আমি একদমই পছন্দ করি না। উদ্ধৃতি চিহ্ন। আজের এভাবে ধমকে উঠাতে কথা কিছুটা কেঁপে ওঠে। সে ভাবতে পারেনি আজ তাকে এভাবে ধমক দিবে। সে তো আজের কারণেই না খেয়েছিল। কিন্তু আজ কি সেটা বুঝল? হঠাৎ কথার মনে হলো আজের উপর তার অভিমান হচ্ছে। কথা মাথা নিচু করে ইশারা করে। আসলে আমি ভেবেছিলাম আপনি আসলে একসাথে খাবো। তাই কথার ইশারা বুঝতে পেরে আজ কিছুটা নরম হলো। আজ এটা ভেবে খুশি হলো তার বউটা তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই তো কথা আজের জন্য না খেয়েছিল। আজের এখন নিজের উপর রাগ হলো। সবকিছু না জেনে শুধু শুধু তার ময়না বউটাকে ধমকালো। আজ এবার ভাতের থালাটা নিয়ে কথার মুখোমুখি হয়ে বসল। তারপর খানিকটা ভাত মাখিয়ে এক লোকমা কথার মুখের সামনে ধরল। মুখের সামনে খাবার দেখে কথা এবার আজের দিকে তাকালো। আজ কথাকে ইশারা করলো খাবারটা মুখে নিতে। কিন্তু কথা অভিমান নিয়ে ইশারা করল। আমার ক্ষুধা নেই, আপনি খান। কথার মুখশ্রী দেখে আজ ধারণা করল তার ময়না বউটা রাগ করেছে। তাই আজ এবার বেশ আহ্লাদী কণ্ঠে শুধালো, সারাদিন এত পরিশ্রম করার পর আমার কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে ময়না বউ। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না বলে দিলাম। এখন তুমি কি করো? আমাকে কি অভুক্ত রাখতে চাও? আজের এমন কথা হয়তো কাজে দিয়েছে। তাই কথা আর অমত না করে বাধ্য মেয়ের মতো আজের হাত থেকে খাবার খেয়ে নিল। আজ কথা খাওয়াচ্ছে সাথে সাথে নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আজ কথার উদ্দেশ্যে বলে উঠল, একটু পর পার্লারের মেয়েরা এসে যাবে তোমাকে সাজাতে। তাই এখন একটু বিশ্রাম নাও। আমি একটু অনুষ্ঠানের দিকটা দেখে আসি। আল্লাহই জানে এরশাদ কি না কি করেছে। কথা মাথা নাড়িয়ে আজের কথার পরিপ্রেক্ষিতে সাই জানালো। অন্যদিকে, স্যার, আজ আপনার আজ খানের রিসেপশনে যাওয়ার কথা ছিল। বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে বড়লোকি ভাব যেন বাড়ির প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে। সেই বাড়ির অনেকাংশ জুড়ে রয়েছে মিনি বার, যেখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ। সেই বাড়ির চেয়ারে বসে আয়েশ করে মদও গিলছে বিশিষ্ট শিল্পপতি জামশেদ চৌধুরী। জামশেদ চৌধুরীর বয়স 55 কোঠায় এসে ঠেকেছে। কিন্তু দেখতে এখনো বেশ যুবকদের মতো দেখায়। শরীরের গঠন দেখলে মনে হবে তার বয়স সবে 30 কোঠায় পা দিয়েছে। পরনে কালো শার্ট, প্যান্ট, কোট, পায়ে কালো শু, জিম করা শরীর। জামশেদ চৌধুরী মদের গ্লাস হাত নিয়ে গ্লাসটা নাড়াতে নাড়াতে বলে উঠল, তোর কি আমাকে গাজনি ছবির আমির খান মনে হয় যে আমি সব ভুলে যাব? জামশেদ চৌধুরীর এমন কথা শুনে তার পিয়ে হাসিব মাথা নিচু করে মিনমিন করে বলে উঠল, না না স্যার, আমি তা বোঝাতে চাইনি। আসলে এখন তো সন্ধ্যা 7টা বাজতে চলল। আর আপনি এখন ও মদ খাচ্ছেন। তাই ভাবলাম এই অবস্থায় আপনি আজ খানের রিসেপশনের অনুষ্ঠানে যাবেন কিভাবে? জামশেদ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর কণ্ঠে শুধালেন। এমন 10-12 গ্লাস মদ খেলে এই জামশেদ চৌধুরী নিজের নিয়ন্ত্রণ হারায় না। আর আজ এমন জায়গায় যাচ্ছি যেখানে নিজেকে সামলে রাখা বেশ কঠিন হয়ে পড়বে। হয়তো খুন খারাপিও হয়ে যেতে পারে আমার দ্বারা। তাই তো নিজেকে শান্ত রাখার এটা শুধুই একটা প্রচেষ্টা। উদ্ধৃতি চিহ্ন। এই বলে জামশেদ চৌধুরী তটস্থ পায়ে চলে গেলেন নিজের ঘরের দিকে। মনে তার চলছে আগ্নেয়গির ফুটন্ত আগুন। মনে মনে কষে চলছে এক নোংরা খেলা। কানাডায়। কানাডায় এখন সকাল 9টা। আরিয়ান তৈরি হয়ে বের হয়েছে তার হসপিটালের উদ্দেশ্যে। আজ তার হসপিটালের প্রথম দিন। পুরনো সকল স্মৃতি, সকল অভ্যাস ভুলে যাওয়ার প্রয়াস চালিয়ে তৈরি হচ্ছে নিজেকে নতুন করে গড়ে তোলার। যেই জীবনে সে ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আসলেই এটা হওয়ার। দেখা যাক। আরিয়ানের পরনে হসপিটালের ধূসর রঙের টপ, টি শার্ট ও প্যান্ট। গায়ে সাদা এপ্রন। হাতে রোলেক্সের ঘড়ি। পায়ে কালো স্নিকার জুতো। গলায় স্টেথোস্কোপ। আরিয়ানকে দেখতে পুরোই প্রফেশনাল ডক্টর মনে হচ্ছে। আরিয়ান হসপিটালে পৌঁছে সর্বপ্রথম হসপিটালের ডিরেক্টরের রুমে পৌঁছায়। সেখানে থেকে তার সমস্ত কাজ শেষ করে তার নিজস্ব কেবিনে যায়। ভাই, আমাদের করণীয় কি এখন? আবরার আজ তাদের অফিসে যোগ দিয়েছে। এতদিন জাফর আলী খানের সকল ব্যবসার দায়িত্বে ছিলেন তার 3 ছেলে। কিন্তু আজ জাফর আলী খান সকলের সামনে আবরার এবং আহানকে ব্যবসায়ের সকল দায়িত্ব সঁপে দেন। আবরার ও আহান স্বেচ্ছায় সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। আবরার আপাতত কিছু মাস রাজনীতি থেকে দূরে থাকার চিন্তা করেছে। নিজেকে আরেকটু যোগ্য বানিয়ে সে আবারও রাজনীতি শুরু করবে।
তাই এতদিন সে ব্যবসা সামলানোর দায়িত্ব নিয়েছে। আহান আজ কথার রিসেপশনে গিয়েছে, তাই আবরার আজ একাই এসেছে অফিসে। আবরারদের কোম্পানির নাম হলো খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আবরারদের এই ব্যবসা দেশ বিদেশে ছড়ানো। আবরারদের মেইন অফিস সিলেটেই। 10 তলা বিল্ডিংয়ের সুনিপুণ কারুকাজ করা তাদের প্রধান অফিসটি। এখন সময় সন্ধ্যা 7টা। আবরার অফিসে তার কেবিনে বসে কাজ করছিল। পরনে তার কালো প্যান্ট, সাদা শার্ট, শার্টের উপর কালো ব্লেজার, পায়ে কালো শু। আবরার মনোযোগ দিয়ে অফিসের কাজ করছিল, ঠিক তখনই মোর্শেদ আবরারের কেবিনে এসে উক্ত কথাটি বলে। আবরার হাতের ফাইলটা টেবিলে রেখে মোর্শেদের দিকে তাকায়। কিসের করণীয়? উদ্ধৃতি চিহ্ন। আবরারের এমন গা ছাড়া কথা শুনে মোর্শেদ হতাশ হয়ে বলল, ভাই জামশেদ চৌধুরী দেশে এসেছে। আর আজ ভাই জামশেদ চৌধুরীকে তার রিসেপশনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আবরার আগের মতোই গা ছাড়া ভাবে চেয়ারে হেলান দিয়ে বলে উঠল, হ্যাঁ তো। মোর্শেদে এবার বেশ বিরক্ত লাগছে। এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা আবরারের কাছে কোনো মূল্যই নেই। ভাই, আপনি বুঝতেছেন না আমি কি বোঝাতে চাচ্ছি? অবশ্যই আমি বুঝতে পারছি তুই কি বোঝাতে চাচ্ছিস। তুই এটাই তো বোঝাতে চাচ্ছিস যে তোর বিয়ের বয়স হয়ে গেছে, তাই তোর বিয়ে করা দরকার। তাই তো। আবরারের এমন কথা শুনে মোর্শেদ বোকা বনে গেল। সে কল্পনাও করেনি আবরার এই সময় তাকে এসব বলবে। মোর্শেদ আবরারের উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার আগেই আবরার বলে উঠল, আচ্ছা আচ্ছা বুঝেছি আমি। তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মেয়ে দেখবনি। এবার তুই আসতে পারিস। আমার এখন অনেক কাজ। উদ্ধৃতি চিহ্ন। এই বলে আবরার মোর্শেদকে পাত্তা না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল। মোর্শেদ বুঝতে পারল আবরার এখন তার কথা শুনবে না, তাই সে আবরারের কেবিন থেকে চলে গেল। মোর্শেদের চলে যেতেই আবরার হাত থেকে ফাইলটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, জামশেদ চৌধুরী জেনে বুঝে বাঘের গুহায় ঢুকছে না। এতে আমার করণীয় কি? কে সেজে সেজে নিজের মৃতারা চিহ্ন তত্ত্ব কামনা করলে কি তাকে আর আটকিয়ে রাখা যায়? রাত 8টা। আজের বাড়িটা আজ নববধূর মতো সেজে উঠেছে। আর সাজবেই না কেন? আজ যে এমপি ও বাংলাদেশের টপ বিজনেসম্যান আজ খানের রিসেপশনের অনুষ্ঠান। শহরের সকল নামি দামি নেতা ও ব্যবসায়ীরা এসেছে সেই অনুষ্ঠানে। আজ সকলের সামনে হাসি মুখে কথা বলছে। আজের পরনে আজ ডার্ক ওয়াইন শার্ট ও কালো প্যান্ট, কালো কোট, হাতে তার পছন্দের রিচার্ড মাইল নামঘড়ি, পায়ে কালো শু। চুলগুলো বেশ সুন্দর করে সেট করা। আজের শরীরে যেন আজকের পোশাকটা ভীষণভাবে ফুটে উঠেছে। অনুষ্ঠানে আসা মেয়েগুলো আজকে দূর থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কিন্তু আজের সেসবে ধ্যান নেই। সে তো তার ময়না বউয়ের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে। আন্ডারস্কোর 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 অনুষ্ঠানের সকল শোরগোল হঠাৎ করেই থেমে গেল। মনে হচ্ছে সকলে কোনো এক অজানা শক্তির কারণে থমকে গিয়েছে। সকলের দৃষ্টি সিঁড়ির দিকে। আজ সকলের এমন প্রতিক্রিয়া দেখে ভ্রু কুঁচকিয়ে তাকালো সকলের অনুসরণ করা সিঁড়ির দিকে। সিঁড়ির দিকে তাকাতেই আজ নিজেও কেমন থমকে গেল। আজের হার্টের কয়েকটা বিট মিস হয়ে গেল। আজের মনে হলো আসমান থেকে কোনো লাল পরী নেমে আসছে। আজের কাছে তার বউকে পরী মনে হচ্ছে। এটা কেউ ন্যাকা বললে তাকে ওই অ্যান্ডির সাথে বিয়ে দিয়ে দিব বলে দিলাম। কথার পরনে লাল জামদানি শাড়ি। শাড়িটা সম্পূর্ণ লাল। এক ছটাক ও অন্য রঙের সমাহার নেই তাতে। শাড়িতে থাকা ছোট ছোট স্টোনগুলো ঝিলিক দিয়ে উঠছে। মাথায় লাল পাতলা কারুকাজ করা ওড়না। চুলগুলো খোপা করা, এবং পুরো খোপা গোলাপ ফুল দিয়ে মোড়ানো। 2 হাত ভর্তি লাল রেশমি চুড়ি। গলায় ভারী গহনা। কানে সেই অনুযায়ী ঝুমকো। নাকে গোল টানা নখ। মুখে বেশ হালকা সাজ। কিন্তু এতেই কথাকে অসম্ভব সুন্দর লাগছে। কথা তার পরনের শাড়ি ধরে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে। তার বাম পাশে বৃষ্টি, ডান পাশে ইতি। তারা কথাকে ধরে ধরে নামাচ্ছে। আজ নিজ পছন্দেই তার ময়না বউয়ের জন্য জামদানির শাড়ি বাছাই করেছে। কথাকে লাল রঙে ভীষণ মানায়। তাই তো আজ কথার জন্য লাল রং বাছাই করেছে। আজ যতটুকু অনুমান করেছিল কথাকে তার থেকে বেশি সুন্দর লাগছে আয়াজের কাছে। কথাকে ধরে আয়াজের সামনে এনে দাঁড় করানো হলো। কথার কেন জানি বেশ লজ্জা লজ্জা অনুভব হচ্ছে। তাই সে তার মাথাটা নিচু করে রেখেছে। আর আজ সে সকলের সামনে এক ধ্যানে কথার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আশেপাশে কোনো কিছুতেই আয়াজের কোনো ধ্যান নেই। এরশাদ আয়াজের এখন অবস্থা দেখে আয়াজকে হালকা ধাক্কা দিয়ে আয়াজের কানের সামনে এসে বলে উঠল, ভাই, সবাই কিন্তু আপনাদেরই দেখছে।
এভাবে সকলের সামনে ভাবির দিকে হামলার মতো তাকিয়ে থাকবেন না, না হলে কাল সকালে খবরের হেডলাইনে প্রকাশ হবে এমপি আজ খান তার রিসেপশনের অনুষ্ঠানে সকলের সামনে তার বউয়ের দিকে হা করে তাকিয়েছিল। ব্যাপারটা কেমন হয়ে যায় না ভাই? একটু বুঝুন। এত সুন্দর একটা মুহূর্তে এরশাদের এখন কথা শুনে আয়াজের মেজাজটাই গরম হয়ে গেল। সে চোখ গরম করে এরশাদের দিকে তাকালো। আয়াজের এখন চাহনি দেখে এরশাদ বোকা হাসি দিল। আয়াজ এরশাদকে পাত্তা না দিয়ে তার ডান হাত কথার দিকে বাড়িয়ে দিল। আয়াজের এভাবে হাত বাড়ানো দেখে কথা মুখ তুলে আয়াজের দিকে তাকালো। কথা দেখতে পেল আয়াজ হাসিমুখে তার দিকে তাকিয়ে আছে আর ইশারা করছে তার হাত ধরার জন্য। কথা তার কাঁপা কাঁপা হাত উঠিয়ে আয়াজের হাতের উপর রাখল। আয়াজ আলতো করে কথার হাত তার হাতের মুঠোয় নিয়ে নিল। এরপরে কথাকে নিয়ে চলল সকলের সাথে পরিচয় করিয়ে দিতে। আয়াজ কথাকে কিছুটা ভয় ও আর্স্ট হয়ে থাকতে দেখে মুচকি হেসে কথার দিকে তাকিয়ে বলে উঠল, ভয় পেও না ময়না বউ, আমি আছি তো। আয়াজের এইটুকু কথায় কথা যেন বেশ ভরসা খুঁজে পেল। আয়াজ কথাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কথা ও হাসি মুখে সকলের সাথে পরিচিত হচ্ছে। ঠিক এমনই সময় আয়াজের পিছন থেকে কেউ একজন রসালো ভাবে বলে উঠল, কেমন আছেন এমপি আয়াজ খান?